আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতি রূপান্তর আজকের এই ক্লাসে কমপ্লিটলি শিখবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে কিংবা সেকেন্ড ইয়ারের সামনে পরীক্ষা দিবা তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ মাস্ট আসবে। তো এই ক্লাসটা যদি তুমি করো তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর ইনশাআল্লাহ 100% তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপর ছোট্ট একটা ক্লাসে আমরা 2s কমপ্লিমেন্টের একটা ভিডিও দেখবো, তাহলে একটা ফুল সিকিউ তুমি পরীক্ষার হলে কমন পাবা। তো চলো শুরু করি। সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে গাণিতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের একটা পদ্ধতি। তো আমি প্রায় ক্লাসে স্টুডেন্টদের প্রশ্ন করি যে অঙ্ক কি এবং সংখ্যা কি, এই দুইটা জিনিস নিয়ে প্রায় আমি প্রশ্ন করি। তো তোমরা হয়তো জানো যে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা গাণিতিক প্রতীক। 0 থেকে 9 পর্যন্ত 10টা গাণিতিক প্রতীককে বলা হয় অঙ্ক, এবং এক বা একাধিক অঙ্ক একত্রে বসিয়ে যখন আমরা কোনো কিছু পরিমাপের কাজে ব্যবহার করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা। আর এই সংখ্যা প্রকাশের যে পদ্ধতি সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো চলো শুরু করি। আর একটু জেনে নাও যে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, যেটা হায়ারোগ্লিফিকোস, কিছু কিছু বইয়ে হায়ারোগ্রিফোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পবিত্র লিপি। ছোট্ট এমসিকিউ প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট। এবং আসলে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি এবং একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল নাম্বার সিস্টেম কি? যে সকল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে। আমি তোমাকে বোঝায় বলি, যেমন ধরো তুমি লিখলা 3, 4, 5। ছোটোবেলা থেকে তুমি যেভাবে শিখে আসছো এটাকে আমরা বলি 345। এই যে 5, ওর অবস্থানের জন্য আমরা এটাকে বলি একক অবস্থান, এটাকে বলি দশক অবস্থান, এবং 3-এর এই অবস্থানটাকে আমরা বলি হচ্ছে শতক অবস্থান। তাহলে 3-এর এই পজিশনের জন্য এটাকে আমরা বলি 3 শত, এটা হচ্ছে 4 দশক, এবং এটা হচ্ছে 5 একক। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা বলি 345। তুমি যদি অঙ্কগুলোকে অবস্থান চেঞ্জ করো, ধরো এইভাবে লিখলা 4, 5, 3, তাহলে তোমরাই বলো এই দুইটা সংখ্যা কি এক নাকি আলাদা? অবশ্যই আলাদা। এটা হচ্ছে 453, এটা হচ্ছে 345। অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে তুমি যখন অঙ্কের অবস্থান চেঞ্জ করবা, চেঞ্জ করার ফলে যদি তার মানটাও চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম। আর ধরো রোমান সংখ্যা তুমি লিখলা 1, এটা হচ্ছে 2, এইখানে অঙ্কের অবস্থানের উপর তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এইটাকে আমরা বলবো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন ধরো মেয়ন সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্রিফোস বা অন্যান্য যেগুলো আছে, ধরো 1টা 2টা 3টা, তুমি এভাবে যতগুলো দাগ দিবা এটা তত সংখ্যা বোঝাবে। কিন্তু তুমি যদি একের পর আরেকটা 1 দাও, এটা কিন্তু 2 না, এটা বোঝাইতেছে 11, কারণ এই অবস্থানটা দশক, এই অবস্থানটা হচ্ছে একক। তো আশা করি বুঝতে পারছো সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক, একটা হচ্ছে অস্থানিক। যদি অঙ্কের অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে সেটা স্থানিক সংখ্যা পদ্ধতি, এবং অঙ্কের অবস্থানের উপর যদি মান পরিবর্তন না করে সেটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা আমাদের মেন পড়াশোনায় ঢুকবো আস্তে আস্তে। আসো, এই যে স্থানিক সংখ্যা পদ্ধতি কিংবা পজিশনাল নাম্বার সিস্টেম, এটা 4 প্রকার। এটা হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে বাইনারি, 2 হচ্ছে অক্টাল, 3 হচ্ছে ডেসিমাল। ছোটোবেলা থেকে আমরা যে সংখ্যা সিস্টেমটা, যে সংখ্যা পদ্ধতিটা শিখে আসতেছি এটা হচ্ছে ডেসিমাল, বা এটাকে আমরা বলি দশমিক পদ্ধতি, এবং সর্বশেষ হচ্ছে হেক্সাডেসিমাল। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এই 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। তো বাইনারি, এইটা হচ্ছে কম্পিউটারের ভাষা, বাইনারিটা হচ্ছে কম্পিউটারের ভাষা। আর এই ডেসিমাল হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যে হিসাব নিকাশ করি সেটাকে বোঝায়। বাইনারিতে 2টা অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। অক্টাল, অক্টা মানে হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক ব্যবহার করা হয়। ডেসিমাল, এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ব্যবহার করা হয়,
হেক্সাডেসিমাল 0 থেকে 9, এই হচ্ছে 10টা, 9-এর পর 10, 11, 12 এগুলো এভাবে না লিখে আমরা লিখব হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং হচ্ছে এফ। যেখানে এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। তাহলে দেখো 0 থেকে 9 10টা এবং 10 থেকে 15 আরও 6টা, টোটাল 16টা অঙ্ক ব্যবহার করা হয়। আবার বলতেছি, বাইনারিতে 2টা অঙ্ক ব্যবহার করা হয়। এই কারণে বাইনারির বেজ হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। কারণ কি? এখানে 2টা অঙ্ক ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 8টা অঙ্ক ব্যবহার করা হয়। এই কারণে এটার বেজ হচ্ছে 8। ডেসিমালই হচ্ছে 10। এইখানে 0 থেকে 9 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য এর বেজ হচ্ছে 10। একইভাবে হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসি মানে হচ্ছে 10। 6 আর 10 যোগ করলে 16। এই সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক ব্যবহার করা হয়, তাই এর বেজ হচ্ছে 16। তাহলে একটা ডেফিনেশন পরীক্ষার হলে খুব আসে, সেটা হচ্ছে বেজ বা ভিত্তি কি। বেজ বা ভিত্তি কি? তো তোমরা এটা লিখে ফেলো যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। তো এখন আমি তোমাকে যদি বলি, ধরো 101, এইটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, এইটা তুমি দেখেই বলতে পারবে না। এটা বোঝার জন্য তোমাকে বেজ দেখতে হবে। ধরো আমি এখানে বেজ হিসেবে দিলাম 2, তাহলে বুঝতে হবে এই সংখ্যা পদ্ধতিটা বাইনারি সিস্টেমে আছে। যদি আমি এখানে বেজ দিতাম হচ্ছে 8, তাহলে বুঝতে হবে এটা অক্টাল পদ্ধতি। যদি এখানে বেজ দিতাম হচ্ছে 16, তাহলে বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল। যদি এখানে 10 দেই, তাহলে তোমাকে বুঝতে হবে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন ধরো আমি তোমাকে লিখলাম 5, 8, 7, এখানে দিলাম 8। তোমার কাছে প্রশ্ন, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? তো তোমাদের মধ্যে বেশিরভাগ এই যে বেজ দেখে বলবে যে 8 যেহেতু, তাহলে এটা হবে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। কিন্তু না, অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্ক কত? 7। তার মানে আমি এই সিস্টেমে 7-এর চাইতে বড় কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো না। কোনো সংখ্যা পদ্ধতির বেজের সমান কিংবা তার চাইতে বড় কোনো অঙ্ক ওই সিস্টেমে ব্যবহার করা যাবে না। অর্থাৎ এইটা ভ্যালিড না, এটা কোনো এক্সিস্টই করবে না। বুঝতে পারছো? একইভাবে আমি যদি ধরো 1021 এখানে বেজ হিসেবে 2 দেই, এখানে 2 এর সমান, কিংবা আমি এখানে ধরো 1023 লিখলাম, এইটাও ভ্যালিড না। কারণ আমি বেজ দিচ্ছি 2, যেটা বাইনারিকে ইন্ডিকেট করে, কিন্তু আমি এখানে সর্বোচ্চ অঙ্ক 1-এর বদলে 2, 3 এগুলো লিখে ফেলছি। তো এটাও কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে পড়বে না। এমসিকিউতে আসে মাঝে মধ্যে যে নিচের কোন সংখ্যা পদ্ধতিটি সঠিক বা কোনটা ভুল, তখন তোমাকে এইভাবে বুঝতে হবে। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শিখব। কেমন? এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের বইয়ে অনেকগুলা নিয়ম আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে এটাই পছন্দ যে আমি 3টা টাইপে করাই। একটা হচ্ছে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসবা, এটা হচ্ছে টাইপ 1। দশমিক বা ডেসিমাল এটা হচ্ছে আমরা নিজেরা যে সংখ্যা পদ্ধতিতে হিসাব করি। ছোটোবেলা থেকে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বয়স কত, তুমি বলতেছো আমার বয়স 18, আমার বয়স 19। তোমার ওজন কত? 50 কেজি। তোমার কাছে কত টাকা আছে? তোমার কাছে 5750 টাকা আছে। তুমি এই যত সংখ্যা ব্যবহার করতেছো সব হচ্ছে দশমিক পদ্ধতি। কথা বুঝতে পারছো? তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আসতে হইলে এটাকে আমরা টাইপ 1 বা প্রায়োরিটি 1 দিয়ে কাজ করব। আরেকটা হচ্ছে ডেসিমাল থেকে তোমাকে অন্য যে কোনো জায়গায় যেতে বলতে পারে। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে টাইপ 2। অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতিতে হিসাব করি যদি এখানে আসতে হয় টাইপ 1, এইখান থেকে যদি তুমি অন্য কোনো সিস্টেমে মুভ করো টাইপ 2। আর যেই সিস্টেমে ডেসিমাল এক্সিস্টই করে না, যেমন ধরো এটাকে আমরা টাইপ 3 হিসেবে বিবেচনা করব। তো তোমরা এখন পুরো জিনিসটা একটু ভালোভাবে দেখো। তোমরা হয়তো বা অনেক নিয়ম কানুন শিখছো, ভালো, কিন্তু এইটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ এবং স্টুডেন্টরা ভুল করবে না পরীক্ষার হলে। তো তোমরা পুরো সিস্টেমটা দেখো, তারপর তোমরা এগুলো প্র্যাকটিস করো। তো দেখো, আমরা প্রথম যেটা নিছি এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব।
বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, একই সিস্টেম, একই একই তোমার হচ্ছে ফরম্যাট, সেখানে কোনো চেঞ্জ নাই। তো খেয়াল করো কিভাবে করবা। তুমি ধরো বাইনারি থেকে দশমিকে যাচ্ছ, তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি প্রথম অঙ্কটাকে লিখবা। প্রথমে কত আছে 1, তাহলে লিখো 1, তারপর গুণ চিহ্ন দিবা, তারপর বেজ লিখবা। এখন স্যার বেজ হিসাবে কত লিখবো, 2 লিখবো নাকি 10 লিখবো? তা তুমি মাথায় রাখো সংখ্যা পদ্ধতি রূপান্তরে বেজ হিসাবে 10 ব্যবহার করবা না, সহজ কথা। তাহলে এখন বলো 10 ব্যবহার করবা না 2 ব্যবহার করবা? 2, তাহলে লিখো 2। তারপর এইটার মাথার উপর একটা পাওয়ার দিতে হবে। বুঝো অনেক নিয়ম শিখছো যে উপরে 1 2 3 দিয়ে, ওইটা কেন মানা করি, কারণ তোমরা পরীক্ষার খাতায় উপরে 1 2 3 লিখো, লিখার পর ওইটা আর মুছতে পারো না, তখন তো স্যার বুঝতে পারে না, তখন তো পরীক্ষা পাওয়া আন্ডা। সো একটু খেয়াল করো পাওয়ারটা কিভাবে দিবা। প্রথম অঙ্ক লিখবা, লিখার পর দেখো প্রথম অঙ্কের পর কয়টা অঙ্ক আছে বা কয়টা ডিজিট আছে দশমিকের আগ অবধি, 1 2 3, সংখ্যাটা নিবা, তারপর দেখবা তারপরে কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা, তাহলে পাওয়ার দেওয়া হচ্ছে 3। তারপর যোগ চিহ্ন দিবা, তারপরে কত আছে 0, ইনটু বেজ হিসাবে কত বসাবো 2। এরপর তুমি পাওয়ার এক এক করে কমাইতে থাকবা। সহজ কথা, তুমি শুধু প্রথম অঙ্কের জন্য বেজের পাওয়ারটাকে ঠিক করবা, তারপর পাওয়ার এক এক করে কমাইতে থাকবা। তাহলে দেখো প্রথমে পাওয়ার দিছো 3, তাহলে পরে বেজের উপর পাওয়ার হবে হচ্ছে 2, যোগ তারপরে কত আছে 1, এই যে 1, ইনটু বেজ কত 2, পাওয়ার আরও এক কমে যাবে, পাওয়ার এক কমে হবে 1, প্লাস পরবর্তী অঙ্ক হচ্ছে 1 ইনটু বেজ, পাওয়ার হচ্ছে 0, এই যে এক এক করে পাওয়ার কমতেছে, পাওয়ার এক এক করে কমতেছে। তারপর যোগ, দেখো দশমিকের পরে চলে গেছি, কোনো সমস্যা নাই, লিখো 0, এই যে 0, ইনটু বেজ বলতে কত 2, তারপর পাওয়ার কত দিবা, 0 থেকে যদি 1 কমে তাহলে সেটা হয় -1, এটা একটু খেয়াল রাখবা। দশমিকের পরে গেলে বেজের পাওয়ারটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। সো 2 টু দি পাওয়ার -1, তারপর প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তারপর আবার 1 আছে, প্লাস 1 ইন্টু বেস, পাওয়ার আরও এক কমে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার -3। তুমি ভেঙে ভেঙে পুরো ক্যালকুলেশন করতে পারো বা পুরোটা সাইন্টিফিক ক্যালকুলেটার একসাথে উঠাইতে পারো। ওঠানোর পর এখানে ক্যালকুলেট করে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার দশমিকে অ্যান্সার। কত হয় লাগবে না, সমস্যা নেই, 11.375। তো তোমরা ক্যালকুলেটারে পুরোটা উঠায় দেখো যে অ্যান্সার এটা আসবে 11.375। এইটার পাশাপাশি আমি তোমাকে আরেকটা অঙ্ক করাই। দেখো আমরা তো এটা বাইনারি থেকে ডেসিমালে গেছি, ধরো বাইনারি থেকে যাব না, তোমাকে আমি একটা অক্টাল নাম্বার দিলাম 37.64, এটা ধরো অক্টালে আছে, আমি তোমাকে বললাম দশমিকে যাও, কিভাবে যাবা? সো প্রথম কাজ হচ্ছে তুমি প্রথম অঙ্কটাকে লিখবা। প্রথম অঙ্ক হচ্ছে 3, লিখাও 3 ইনটু বেজ। এখন বলো বেজ বলতে কত দিবা, 8 লিখবা নাকি 10 লিখবা? মাত্রই বললাম যে বেজ হিসাবে 10-এর কোনো ব্যবহার নাই, তাহলে তুমি বেজ হিসাবে কত লিখবা, 8। এখন বলো এটার পাওয়ার কত দিবা, বলো 3-এর পর কয়টা অঙ্ক আছে দশমিকের আগ অবধি, একটা, তাহলে পাওয়ার দেওয়া হচ্ছে 1, প্লাস এরপরে কত আছে 7 ইনটু বেস 8, পাওয়ার এক এক করে কমবে, তাহলে 1-এর পর কত হবে 0, প্লাস তারপর কত আছে 6, এই যে 6 ইনটু বেস হচ্ছে 8, পাওয়ার আরও এক কমবে -1, প্লাস তারপর কত 4 ইনটু বেস, পাওয়ার হচ্ছে -2। তো এইটা এখন তুমি যদি ক্যালকুলেটরে চাপো তাহলে এটার অ্যান্সারটা তুমি দশমিকে পেয়ে যাবা। করছো এটা কত 31.8125। ওকে, তো তুমি ক্যালকুলেটরে যদি ক্লিক করো এই অ্যান্সারটা পেয়ে যাবা। তো আশা করি ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা। তো দেখো টাইপ 1 তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে যাও ফরম্যাট কিন্তু একটাই,
আমি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, তোমার জন্য আরেকটু সহজ হবে। দেখো, ধরো আমি তোমাকে কোশ্চেন করলাম BFC, এইটা ধরো হেক্সাডেসিমালে আছে, এইটাকে নিতে হবে দশমিকে, কিভাবে নিবা? তা খেয়াল করো, প্রথম অঙ্ক কত? বি ইন্টু বেস হচ্ছে কত বসাবো বলো? 16। পাওয়ার কত হবে? বি এর পর দুইটা অঙ্ক আছে, জন্য পাওয়ার হবে হচ্ছে 2, তারপর প্লাস এফ ইন্টু বেস পাওয়ার হবে হচ্ছে 1, তারপর সি ইন্টু বেস পাওয়ার হবে হচ্ছে 0। তো তুমি বি এর মান বসাও। একটু আগে বললাম এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। তুমি মানগুলো বসাও। বি এর জায়গায় বসাও হচ্ছে 11, এই যে 11 ইন্টু 16 স্কোয়ার। সাইন্টিফিক ক্যালকুলেটারে করলে তোমরা ব্র্যাকেট ইউজ করতে পারো, এতে অ্যান্সারটা একদম অ্যাকুরেটলি পাবা। প্লাস এফ এর ভ্যালু কত? 15 ইন্টু 16, প্লাস সি এর ভ্যালু কত? 12 ইন্টু কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় হচ্ছে 1। তোমরা 9, 10-এ পড়ছো, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হয় হচ্ছে 1। এই সব কিছু যোগ করো, তাহলে এটার অ্যান্সারটা তুমি দশমিকে পাবা। কত হয় এটা? 3068। তো এই হচ্ছে তোমার টাইপ 1। তোমাকে যে কোনো সিস্টেম থেকে যদি বলে তুমি দশমিকে যাও, এই একটাই ফরম্যাট, শুধু বেসগুলো চেঞ্জ হবে। বাইনারি থেকে গেলে 2, অক্টাল থেকে গেলে 8 এবং হেক্সাডেসিমাল থেকে গেলে 16। তোমাকে আমি একটা কোশ্চেন দিই, বাসায় তুমি এটা করবা। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, বাবা থেকে দাদা কত বড়? এখন ভাই, তুমি তো আর হেক্সাডেসিমালের হিসাব নিকাশ বুঝো না যে এটা বড় না এটা ছোট, তুমি বুঝো হচ্ছে ডেসিমাল। তাহলে তুমি কি করো, দুইটা অঙ্ককে বা দুইটা সংখ্যাকে তুমি ডেসিমালে প্রকাশ করো। ডেসিমালে প্রকাশ করার পর তুমি বুঝতে পারবা কোনটা বড় কোনটা ছোট। তো এটা করবা, এই বাবা হেক্সাডেসিমাল আছে, এটাকে ডেসিমালে নিবা। দাদা এটা হেক্সাডেসিমাল আছে, এটাকেও ডেসিমালে নিবা। নেয়ার পর তুমি দেখবা কোনটা বড় কোনটা ছোট, এবং তুমি এখান থেকে যদি বিয়োগ করো তাহলে বুঝতে পারবা কে কার চাইতে কত বড়। এটা তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে। এখন চলো আমরা টাইপ 2 করব। বাচ্চারা, এখন আমরা টাইপ 2 করব। টাইপ 1 কি ছিল? যে কোনো সিস্টেম থেকে দশমিকে আসা। আমরা এখন দশমিক থেকে অন্য যে কোনো সিস্টেমে যাব। তো তোমাদের একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ধরো 5, 6, একটা ছোটো সংখ্যা নেই, ধরো 58.25। দশমিকের আগে যে অংশ এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দশমিকের আগে যে অংশ এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যে অংশ এটাকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ। তো দশমিক থেকে যখন তুমি অন্য কোনো সিস্টেমে যাবা, এটা টাইপ 2 মাথায় নিয়ে নাও। দশমিক থেকে অন্য কোথাও যাবা, টাইপ 2 কি করবা? পূর্ণ সংখ্যাকে বেস দিয়ে ভাগ করবা, ভগ্নাংশকে বেস দিয়ে গুণ করবা। আমি টাইপ 1ই বলছি, বেস হিসাবে কখনো 10 লিখবা না। তাহলে তুমি যদি দশমিক থেকে বাইনারিতে যাও তাহলে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবা, অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করবা, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ করবা। আর গুণ করার ক্ষেত্রে সেম অ্যাজ, বেস দিয়ে তুমি জাস্ট ভগ্নাংশের পার্টটাকে গুণ করতে থাকবা। তো ধরো আমরা এই অঙ্কটাকেই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব জায়গায় প্রকাশ করব। এটাকে একবার বাইনারিতে নিব, একবার অক্টালে নিব, একবার হেক্সাডেসিমালে নিব। তো কিভাবে করবা দেখো। তো আমরা প্রথমে বাইনারিতে নিচ্ছি। দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে 58, এইটাকে বেস দিয়ে ভাগ করবা। তাহলে বেস বলতে কত? যেহেতু তুমি বাইনারিতে যাচ্ছ, বেস হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করো। 58-র মধ্যে 2 কতবার যায় তুমি হিসাব করো। কি জানি বলতে দিচ্ছিলাম। আচ্ছা, 58-র মধ্যে 2 কতবার যায় তুমি ভাগ করে দেখো। 29 বার যায়। 29 দুগুণে হচ্ছে 58। তো হাতে কত থাকে? 0।
তো এখানে আমরা হাইফেন দিয়ে শূন্য লিখবো, এটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটা হচ্ছে হাইফেন। অনেকে বলে 29 মাইনাস 0, না, হাইফেন। তারপর দেখো 29-এর মধ্যে 2 কতবার যায়, তোমার হচ্ছে 14 বার যায়, 14 দুগুণে হচ্ছে 28, তাহলে হাতে থাকে কত 1। 14-এর মধ্যে 2 কতবার যায় 7 বার, 7 দুগুণে 14, হাতে থাকে হচ্ছে 0। 7-এর মধ্যে কতবার যায় 3 বার, 3 দুগুণে 6, হাতে থাকে 1। 3-এর মধ্যে কতবার যায় 1 বার, 2 1 কে 2, হাতে থাকে 1। 1-এর মধ্যে 1 বারও যায় না, তার মানে 0 বার যায়, তাহলে এখানে যেটা থাকবে সেটাই তোমার হাতে আছে, তাহলে হাতে থাকবে হচ্ছে 1। তো যতক্ষণ না এখানে 0 আসে ততক্ষণ তুমি ভাগ করতে থাকবা এবং এই ভ্যালুটা নিচ থেকে উপরের দিকে নিবা। 1 1 1 0 1 0, এবং এই যে ভগ্নাংশের যে পার্টটা আছে 0.25 এভাবে লিখবা, তারপর বেস দিয়ে গুণ করবা। তো 0.25 ইন্টু 2 ক্যালকুলেটরে ক্লিক করলে দেখবা এটা আসে 0.50, 0.50। এটাকে আবার 2 দিয়ে গুণ করবা। তো 0.50কে 2 দিয়ে গুণ করলে হয় 1.00। তো যখন এই প্রসেসে এই পাশে ডাবল জিরো চলে আসবে তোমার কাজ শেষ। এখন যদি এখানে ডাবল জিরো না আসে তাহলে মোটামুটি 4 থেকে 5 বার করবা, 4-5 বারে যা যা আসবে সেটাই তোমার অ্যান্সার, এবং এই ক্ষেত্রে তুমি উপর থেকে ভ্যালুগুলা নিচের দিকে নিবা। তাহলে দেখো এটার অ্যান্সার তাহলে কী হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে নাও 1 1 1 0 1 0 দশমিক, ভগ্নাংশের ক্ষেত্রে এটা উপর থেকে নিচে নাও 0 1। তাহলে এইটা হচ্ছে তোমার এই সংখ্যাটার বাইনারি ভ্যালু। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি, ধরো এখানে 0.25 নেই, এখানে আছে ধরো 0.16, তখন তুমি কি করবা, এটাকে বেস দিয়ে গুণ করবা। তো গুণ করে দেখো 0.16 ইন্টু 2, ক্যালকুলেটর 0.32 আসবে, 0.32। এটাকে আবার 2 দিয়ে গুণ করবা 0.64, এটাকে আবার 2 দিয়ে গুণ করবা 1.28, 1.28। এই যে খেয়াল করো 1.28 তোমার যে পূর্ণ সংখ্যা, এটাকে তুমি এই দাগের এই পাশে লিখবা, আর পয়েন্টের পর যেটা এটাকে তুমি দাগের ডান পাশে লিখবা। এরপর আবার 2 দিয়ে গুণ করবা। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কি, এই 1.28কে সে আবার 2 দিয়ে গুণ করে না, তুমি শুধু ভগ্নাংশ অংশটা অর্থাৎ 0.28কে আবার 2 দিয়ে গুণ করবা, তাহলে এটা হবে 0.56। এইভাবে এটা চলবে, 5 থেকে 6 বার করতে পারো ম্যাক্সিমাম, পরে যেটা আসবে এটা উপর থেকে নিচে তুমি অ্যান্সার আকারে লিখবা। আশা করি বুঝছো, না বুঝলেও প্যারা নাই, তুমি পরেরটা দেখো তাহলে আরও ক্লিয়ার হবা। আমরা এখন এই সংখ্যাটাকে বাইনারিতে নিলাম, এখন আমরা এটাকে অক্টালে নিব। দেখো অক্টাল, অক্টালে কিভাবে নিবা, তাহলে পূর্ণ সংখ্যাকে বেস দিয়ে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যা কত 58, এটাকে 8 দিয়ে ভাগ করো। এখন দেখো 58-র মধ্যে 8 কতবার যায়, 7 8 56, তাহলে 7 বার যায়, 7 8 56, তাহলে হাতে কত থাকবে 2। 7-এর মধ্যে 8 কতবার যায়, একবারও যায় না, তাহলে 0 বার, এখানে যেটা থাকবে সেটাই তোমার হাতে থাকবে 7। এই ভ্যালুগুলো নিচ থেকে উপরের দিকে নিবা। আর এখানে আছে 0.25, এইটাকে হচ্ছে তুমি 8 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে হচ্ছে তোমার 2.00। এইটা যেহেতু একটাই আসছে একটাই নাও, তাই অ্যান্সার হবে হচ্ছে 72.2 অক্টালে। তো একইভাবে তুমি যদি এটাকে হেক্সাডেসিমালে নিতে চাও, 16 দিয়ে ভাগ করবা, 16 দিয়ে গুণ করবা। চলো দেখাই। 58 ভাগ 16, তো 58কে 16 দিয়ে ভাগ করলে দেখবা 3 পয়েন্ট সামথিং আসে, মানে 3 বার যায়। 3 16 হচ্ছে 48, তাহলে 58 থেকে 48 কত কম, 10 কম, তাহলে তুমি এখানে হাইফেন দিয়ে লিখবা 10, এবং 10-এর পাশে ব্র্যাকেট দিয়ে লিখবা এ, কারণ হেক্সাডেসিমালকে আমরা 10কে এ দিয়ে প্রকাশ করি। তারপর দেখো 3-এর মধ্যে 16 কতবার যায়, একবারও যায় না, তাহলে হাতে থাকবে 3, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 3A পয়েন্ট। এখানে কত ছিল 0.25, এটাকে 16 দিয়ে গুণ করো,
তো এইটা হবে হচ্ছে 4.00, কত হবে 4.00, এটা উপর থেকে নিচে নিলে 3a.4, এটা হচ্ছে হেক্সাডেসিমালে অ্যান্সার। তার মানে তোমাকে যদি দশমিক থেকে অন্য কোনো সিস্টেমে যেতে বলে পূর্ণ সংখ্যাকে তুমি বেস দিয়ে ভাগ করবা, আর যে ভগ্নাংশ পার্টটা এটাকে তুমি বেস দিয়ে গুণ করবা, তাহলে তুমি ডেসিমাল থেকে অন্য যে কোনো সিস্টেমে চলে যেতে পারবা। ফাইন। তো আমরা এখন সংখ্যা পদ্ধতির রূপান্তরের টাইপ 3 এই ফরম্যাটটা একটু দেখব। মানে ডেসিমাল নাই, ধরো তোমাকে বললো অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাও, কিংবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসো। তুমি সরাসরি অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে আসতে পারবা না, তোমাকে অবশ্যই মাঝখানে বাইনারিতে আসতে হবে। এটা অনেকটা বাস স্ট্যান্ডের মতো, তুমি ডিরেক্ট মুভ করতে পারবে না, আগে তোমাকে বাইনারিতে আসতে হবে, তারপর তুমি যেদিকে ইচ্ছে সেদিকে যাও। এখন এইখানে তোমাকে আমি একটা সিরিজ শেখাই, দেখো বাইনারি সিরিজ 1 2 4 8, এটা দ্বিগুণ করে বাড়ে মেমোরি সিরিজের মতো। ধরো 16 32 64 128 256 512 1024, এটা দ্বিগুণ করে বাড়ে। এবং তুমি খেয়াল করলে দেখবা মেমোরি স্পেসগুলা অ্যাকচুয়ালি এই ফরম্যাটে তৈরি হয়। তুমি 1 GB মেমোরি কার্ড দেখছো, এরপর দেখবা 2 GB 4 GB 8 GB, 4 GB এবং 8 GBর মাঝখানে তুমি কোনো মেমোরি কার্ড দেখবা না। সো এইটাও কিন্তু এই ফরম্যাট মেনটেন করেই চলে। কেমন? এখন আমরা কোনো সংখ্যার বাইনারি মান বের করবো কীভাবে, তোমাদেরকে আমি একটু ডিটেলসই বলি। 4 বিটের জন্য এইগুলো এক একটা বিট, যদি আমাকে 5 বিট নিতে হয় তাহলে এখানে ধরো 4টা বিট আছে, আমি এটার সাথে আরেকটা বিট 16 যোগ করব, তারপর 32 যোগ করব, এইভাবে বিটগুলো বৃদ্ধি পায়। তো আমাদের আপাতত 4 বিটে শিখলেই হবে। খেয়াল করো, 0 যখন নিব তখন প্রত্যেকটাকে আমরা অফ রাখবো। 0 মানে হচ্ছে অফ, 0 মানে হচ্ছে অফ, এবং 1 মানে হচ্ছে অন। খেয়াল করো 1, তো এইখানে যে 4টা বিট আছে তুমি দেখবা কোনগুলোকে যোগ করলে আমি 1 পাবো। তো এই 1-এর জন্য শুধুমাত্র আমার এই 1কে প্রয়োজন, আমি 1কে অন রাখবো, বাকি সুইচগুলো আমি অফ রাখবো। আর একটু খেয়াল করো, ধরো আমি নিলাম 2, তাহলে আমি শুধু 2কে অন রাখবো, বাকি সবগুলা অফ রাখবো। একইভাবে যদি আমি 3 নেই, 3-এর জন্য খেয়াল করো এইখানে কত কত যোগ করলে 3 হয়, এখানে কিন্তু সরাসরি 3 নাই, তাহলে 2 আর 1, 2 1 যোগ করলে যোগফল হয় 3, তাহলে 2কে অন রাখো, 1কে অন রাখো, আর বাকি বিটগুলা অফ রাখো। একইভাবে 4-এর জন্য কত হবে, 4কে অন রাখবা, বাকি সবগুলো কি রাখবা, অফ রাখবা। তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো সিরিয়ালটা। ধরো 7-এর বাইনারি মান কত হবে, 4 2 6, 6 আর 1 কত 7, তাহলে 3টা বিট যোগ করলে 7 হইতেছে, তাহলে এই 3 জনকে আমরা রাখবো অন, এ বাদে যা থাকবে সেগুলো হবে হচ্ছে অফ। এখন খেয়াল করো এই 7, এটা হচ্ছে অক্টালের সর্বোচ্চ সংখ্যা, 7 হচ্ছে অক্টালের সর্বোচ্চ সংখ্যা। এই সর্বোচ্চ সংখ্যাকে পাইতে হইলে তোমাকে কয়টা বিট প্রয়োজন, মিনিমাম তোমার 3টা বিট প্রয়োজন। এই কারণে অক্টাল থেকে বাইনারি কিংবা বাইনারি থেকে অক্টালে আসতে হইলে আমরা 3 বিট নিয়ে কাজ করি। তোমরা এটা করো যে অক্টাল থেকে বাইনারিতে 3 বিট, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল 3 বিট নিয়ে করো, কিন্তু কেন করো তোমরা জানো না। এটা হচ্ছে রিজন, অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, এই 7কে প্রকাশ করতে তোমার বাইনারি বিট প্রয়োজন মাত্র 3টা, এই 3 জনকে যোগ করলে তুমি 7 পাচ্ছ। তাহলে খেয়াল করো 15 হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক বা সংখ্যা, এইটার জন্য তোমার মিনিমাম কয়টা বিট প্রয়োজন, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে 15, তার মানে তোমাকে 4টা বিট মিনিমাম প্রয়োজন। 15-র জন্য সর্বোচ্চ বা মানে মিনিমাম 4টা বিট তোমার প্রয়োজন। এই জন্য আমরা হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে আসি কিংবা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাই, আমরা 4 বিট নিয়ে কাজ করি। সো এই হচ্ছে মোটামুটি কথা, এটা মনে রাখবা। অক্টাল থেকে বাইনারি 3 বিট, বাইনারি থেকে হেক্সা 4 বিট। এবং তুমি অক্টাল থেকে হেক্সা কিংবা হেক্সা থেকে অক্টালে সরাসরি আসতে পারবা না, তোমাকে মাঝখানে বাইনারিতে আসতে হবে। তো খেয়াল করো আমরা কিছু অঙ্ক করি।
ধরো এইটাকে বললো হেক্সাডেসিমালে প্রকাশ করো, তো প্রথমে তোমাকে বাইনারিতে আসতে হবে। কিভাবে করবা? সংখ্যাটা লিখবা 36.75। খেয়াল করো তুমি কোথায় আসো? অক্টালে আসো। কই যাবা? বাইনারিতে যাবা। তা কয় বিট নিয়ে কাজ করতে হবে? 3 বিট। প্রত্যেকটা অঙ্কের 3 বিটে বাইনারি মান লিখবা। যে 3-র 3 বিটে বাইনারি মান লিখো। তাহলে 3-র জন্য যে দেখো 3-র জন্য 3 বিটে বাইনারি মান কত? 0 1 1। তাহলে লিখো 0 1 1। 6-এর জন্য কত হবে খেয়াল করো। যদি আমি 6-এর জন্য বের করতাম 3 বিটে, 6-এর জন্য তাহলে 4কে অন রাখতে হবে, 2কে অন রাখতে হবে। 4 আর 2 যোগ করলে 6, 1কে কী রাখতে হবে? অফ। তাহলে 6-এর বাইনারি মান হচ্ছে 1 1 0। পয়েন্ট 7-এর বাইনারি মান কত? 3টা 1, 3টা 1। 5-এর বাইনারি মান তোমরা বের করে দেখো, এটা হবে 1 0 1। দেখো 1 মানে হচ্ছে 4 অন, এই 1 মানে হচ্ছে এই 1 অন। 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 5-এর বাইনারি মান 1 0 1। এখন তুমি পুরোটা একসাথে লিখে ফেলবা। তাহলে এইটাই হচ্ছে বাইনারি মান। তোমাকে যদি বলতো বাইনারিতে প্রকাশ করো, তাহলে এটাই তোমার অ্যান্সার হতো। কিন্তু তোমাকে কোথায় যেতে হবে? বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হবে। তাহলে বলো বাইনারি থেকে হেক্সায় গেলে কয় বিট নিয়ে কাজ করতে হয়? 4 বিট নিয়ে কাজ করতে হয়। তো তুমি দশমিকের কাছ থেকে 4 বিট করে সাজাবা। দেখো এখান থেকে 4 বিট, 1 2 3 4। এখানে 4 বিট হইতেছে না, তখন সামনে তুমি অতিরিক্ত 2টা শূন্য বসায় নিবা। আবার এখান থেকে 4 বিট সাজাও, 4 বিট। এখানে 4 বিট হইতেছে না, তুমি পরে অতিরিক্ত 2টা শূন্য অ্যাড করে নাও। দশমিকের আগে যত শূন্যই ব্যবহার করো মান পরিবর্তন হবে না। একইভাবে দশমিকের শেষে তুমি যতই শূন্য ব্যবহার করো তার মান পরিবর্তন হবে না। তাই প্রয়োজনীয় বিট বানানোর জন্য আমরা অতিরিক্ত শূন্য ব্যবহার করতে পারবো। এখন আসো 4 বিটে 3টা 1 0, এটার মান কত হয় দেখো? 3টা 1 0, 3টা 1 0। এর মানে কি? 8 অন, 4 অন, 2 অন। 8 4 12, 12 আর 2 কত? 14। 14কে কী দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। তাহলে আমি এটার পরিবর্তে লিখব ই। 3টা 0 1, এই 3টাই অফ এবং এটা হচ্ছে অন। তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 1, এটার ভ্যালু হবে 1। পয়েন্ট 4টা 1, 4টা 1। তার মানে হচ্ছে 4টাই অন আছে। 8 4 12, 12 2 14, 14 আর 1 হচ্ছে 15। 15কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দিয়ে। তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে এফ। 0 1 0 0, 0 1 0 0। তাহলে শুধু 4 অন আছে, তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে 4। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে? 1 ই পয়েন্ট এফ 4। এটা হচ্ছে হেক্সাডেসিমালে অ্যান্সার, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন তোমাকে যদি হেক্সা থেকে অক্টালে আসতে বলে তুমি সেমভাবে করবা। প্রথমে হেক্সা থেকে বাইনারিতে আসবা, 1-এর 4 বিটে বাইনারি মান লিখবা, ই-এর 4 বিটে বাইনারি মান লিখবা, এফ-এর 4 বিটে বাইনারি মান লিখবা, 4-এর 4 বিটে বাইনারি মান লিখবা। তারপর এটাকে 3 বিট করে সাজাবা। তারপর এগুলাকে রিভার্স ওয়েতে, মানে একদম উল্টা প্রসেস হবে। আমি একটা করে দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। নামাজ যাবে? তো খেয়াল করো, আমরা এখন হেক্সাতে আসি, আমরা যাব হচ্ছে অক্টালে। তো প্রথম কাজ হচ্ছে তুমি 4 বিট করে সবাইকে সাজায় নাও। সো 1-এর 4 বিটে বাইনারি মান কত? 3টা 0 1। ই-এর 4 বিটে বাইনারি মান কত? 3টা 1 0। তোমরা ওইভাবে করে নিতে পারো। এফ-এর 4 বিটে বাইনারি মান কত? 4টা 1। 4-এর 4 বিটে বাইনারি মান কত? 0 1 0 0। তো তারপর তুমি কি করবা? সামনের শূন্য এবং পিছনের শূন্য নেওয়ার প্রয়োজন নাই, তুমি শুধু সংখ্যাগুলো নাও। 1 2 3 4, 4টা 1 0, পয়েন্ট 1 2 3 4 0 1 সংখ্যাটা লিখবা। এখন তুমি যাবো অক্টালে। অক্টালে গেলে কয় বিট করে সাজাতে হয়? 3 বিট। তাহলে 3টা করে বিট সাজাও। দশমিকের কাছ থেকে 3 বিট সাজাবা। তাহলে এই হচ্ছে 3 বিট। এইখানে 3 বিট হচ্ছে না, এই জন্য একটা শূন্য দিয়ে দাও। এখান থেকে 3 বিট সাজাও, 3 বিট 3 বিট। এখন দেখো
0 1 1 এটার মানে কত? তুমি বিটটা লিখে রাখো। 0 1 1 মানে 2 আর 1 যোগ করব, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 1 1 0 1 1 0, তাহলে 4 আর 2 যোগ করবো, যোগ করলে কত হয়? 6। তিনটাই 1, 4 2 6, 6 আর 1 কত? 7। 1 0 1 1 0 1, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে এটা আলটিমেটলি অ্যান্সার হবে 36.75। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন যদি তোমাকে পরীক্ষার হলে ডিরেক্টলি কোশ্চেন করে যে এই সংখ্যাটাকে অমুক পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে তো আমার বিশ্বাস তুমি পারবা। তিনটা টাইপ: যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে আসা, প্রথম সংখ্যা ইন্টু বেস পাওয়ার, দ্বিতীয় সংখ্যা বেস পাওয়ার, পাওয়ারগুলো এক এক করে কমবে। টাইপ 2 হচ্ছে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া, পূর্ণ সংখ্যাকে তুমি বেস দিয়ে ভাগ করবা এবং ভগ্নাংশকে তুমি বেস দিয়ে গুণ করবা। টাইপ 3 তোমার অক্টাল থেকে হেক্সা কিংবা হেক্সা থেকে অক্টাল। আরেকটা জিনিস তোমাকে বলি, যদি পরীক্ষার হলে তোমাকে বলে যে দুইজন ধরো এত এত টাকার বই ক্রয় করছে, এদের মধ্যে কে কত বেশি টাকার বই ক্রয় করেছে, তখন তুমি দুইটা সংখ্যা পদ্ধতিকেই দশমিকে প্রকাশ করবা। কারণ তুমি কোনটা বুঝো? তুমি বুঝো ডেসিমাল সিস্টেম। তো তোমাকে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যাই থাকুক তুমি ডেসিমালে নিয়ে আসবা। আসার পর তোমার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে যে কারটা বেশি কারটা কম, কে বড় কে ছোট, এটা তোমার জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। তো এই ছিল টোটাল সংখ্যা পদ্ধতির রূপান্তর। এরপরের ক্লাসে আমরা 2s কমপ্লিমেন্ট নিয়ে একটা ক্লাস নেব ইনশাল্লাহ। তাহলে পুরোপুরি একটা সিকিউ তুমি পরীক্ষার হলে কমন পাচ্ছ। এই অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।